দেখছেন টিভি9 বাংলা, আপনাদের সঙ্গে আমি মধুকল্পিতা। এই মুহূর্তে আমরা যেদিকে নজর রাখবো, অভিষেকের সেবাশ্রয় নিয়ে এবারে বিধানসভায় অভিযোগ ফলতার বিজেপি বিধায়কের। ফলতার সব থেকে বড় মাঠে এখনো সেবাশ্রয় ক্যাম্পের পরিকাঠামো, যা খুলতেই প্রয়োজন প্রায় 24 লক্ষ টাকা। স্থানীয় নার্সিংহোম থেকে জোর করে চিকিৎসা সরঞ্জাম আনা হয়েছে অভিষেকের সেবাশ্রয়। অভিযোগ ফলতার বিজেপি বিধায়ক দেবাংশু পণ্ডার। আগামীকাল বিধানসভায় সেবাশ্রয় নিয়ে বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী। খেলার মাঠ, যেটা স্কুল খেলার মাঠ, যেখানে ফলতায় বিভিন্ন ছেলেরা খেলাধুলা করে, কসরত করে বিভিন্ন পরীক্ষায়, চাকরি পরীক্ষায় যায়, সেই মাঠে আজকের গত 8-9 মাস ধরে সেবাশ্রয় ক্যাম্প রয়েছে। এবং সেই সেবাশ্রয় ক্যাম্প তালাবন্ধ অবস্থায় রয়েছে। সম্মানীয় ডিএম সাহেবকে বলেছিলাম, উনি বলেছিলেন, পরে আমাকে জানিয়েছিলেন ওইটা খুলতে গেলে 24 লক্ষ টাকা খরচ হবে। এবং সেই 24 লক্ষ টাকা যতক্ষণ না সরকার দেবে ততক্ষণ পর্যন্ত ওই সেবাশ্রয় ক্যাম্প, মানে যেটা খেলার মাঠে, ফলতার সব থেকে বড় খেলার মাঠ যেখানে রয়েছে, সেটা খোলা যাবে না। কয়েকটা এফআইআর হয়েছে সেবাশ্রয় ক্যাম্প নিয়ে, তার তদন্ত চলছে। যেভাবে সেবাশ্রয় ক্যাম্পে এইরকম পরিবেশ পরিস্থিতি রয়েছে, যেখানে স্বাস্থ্য পরিষেবা যুক্ত, যেখানে স্যার স্বাস্থ্য করতে গিয়ে কয়েকজন বিকলাঙ্গও হয়ে গেছে। সব থেকে বড় জিনিস স্যার, যেটা বলার লোকের মুখে শোনা যাচ্ছে, 4 তারিখ 12টার পরে নাকি ওখানে বিজেপি যারা করতো তাদের নিয়ে এসে সেবা করা হতো, সেই জন্য সেবাশ্রয় ক্যাম্পগুলো রেখে দেওয়া হয়েছিল। পরবর্তীকালে খুঁজে পাওয়া যায়নি। স্যার এখানে স্যার আমার বলার, স্যার এই বিষয়ে যদি স্যার মুখ্যমন্ত্রী বিবৃতি দেন তাহলে খুব ভালো হয়। এই প্রথমেই ছবিটা দেখানোর চেষ্টা করব এবং ক্যামেরা পার্সনকে বলবো দেখানোর জন্য। একেবারে ফলতার হরিণডাঙ্গার বিডিও অফিসের মাঠ নামে এই পরিচিত এই মাঠটি, এবং মাঠের উপর দেখতে পাচ্ছ কলকাতা মেডিকেল কলেজের আদলে এটা সেবাশ্রয়ের মডেল ক্যাম্প তৈরি হয়েছিল ফলতাতে। এবং ফলতা বিধানসভায় আশেপাশে যত ক্যাম্প ছিল সেখান থেকে যে সমস্ত রোগীদেরকে পাঠানো হতো এই মডেল ক্যাম্পটা তৈরি হয়েছে একেবারে জানুয়ারি মাসে। এবং ইট, কাঠ, পাথর এবং লোহা ছাড়াও কিন্তু প্লাইউড, বিভিন্ন রকম যে সামগ্রী দিয়ে তৈরি হয়েছে। লম্বায় প্রায় 200 ফুট এবং 150 ফুট একেবারে চওড়ায় তুমি দেখতে পাচ্ছ। মাঠের পাশে একটি অস্থায়ী ক্যাম্পও তৈরি রয়েছে এবং সেটাও কিন্তু একেবারে লোহার তৈরি। আমি চেষ্টা করব, একেবারে ভেতরে ঢোকানোর মতো অবস্থা নেই, আমি একেবারে ক্যাম্পের সামনে পর্যন্ত যেতে পারবো। একেবারে তুমি দেখতে পাচ্ছ ক্যাম্পের যে মেন গেট, সেটা কিন্তু একেবারে তালা লাগানো রয়েছে, কারণ ফলতার স্বঘোষিত পুষ্পা জাহাঙ্গীর খানের নেতৃত্বে এই ক্যাম্পটি তৈরি হয়েছিল। এবং এখন বর্তমানে জাহাঙ্গীর খান জেলে রয়েছে, ফলে এই ক্যাম্পটি কিন্তু পড়ে রয়েছে। এবং এই যে মাঠ একেবারে কিন্তু ঘাসে পরিপূর্ণ, নোংরা অবস্থায় রয়েছে, কারণ এলাকার বাসিন্দাদের দাবি এই মাঠটিতে এলাকার প্রায় আশেপাশের ছেলেরা, কয়েকশো ছেলে তারা কিন্তু খেলা করত এবং প্রতিনিয়ত সকাল বিকেলে এই এলাকার যে সমস্ত মানুষ তারা হাঁটাচলা করত। ফলে কিন্তু তারা একেবারেই করতে পারছেন না, ফলে মাঠটি একেবারে কিন্তু জবরদখল, একেবারে নোংরা অবস্থায়, একেবারে অপরিষ্কার অবস্থায় পড়ে রয়েছে। তুমি দেখতে পাচ্ছ ঘাস পরিপূর্ণ হয়ে গেছে, চেকার্স বসানো রয়েছে মাঠের উপরে, কারণ এই ক্যাম্পটি তৈরির সময় এই চেকার্স লাগানো হয়েছিল, সেই চেকার্স কিন্তু এখন পড়ে রয়েছে। এই ক্যাম্পটা এখনও পুরোপুরিভাবে এটা বন্ধ আছে, এটা যেহেতু এখনও তোলেনি, সেই জন্য আমরা একদমই খেলাধুলা করতে পারছি না। এবং আশেপাশের গ্রামের বেশ কয়েকটা গ্রাম থেকে ছেলেরা এখানে এসে ভাগ করে খেলতো, যেহেতু এটা বিশাল বড় মাঠ, খেলতে একদমই পারছি না, এই সমস্যাটা হচ্ছে। এবং ভোরবেলা বিশেষ করে যারা আর্মির এবং পুলিশের ট্রেনিংয়ের জন্য দৌড়ায়, এই মাঠটা যথেষ্ট বড় রাউন্ড এবং তারাও দৌড়টা প্র্যাকটিস করতে পারছে না। এবং এই মাঠের মতো মাঠ বোধহয় গোটা ফলতা থানায় খুঁজলে আর একটাও পাওয়া যাবে না। আমরা খেলার জন্য প্রচণ্ড সমস্যার সম্মুখীন হচ্ছি। কিছু বলার নেই, কেন জাহাঙ্গীর এখানে ছিল, কোনো কিছু বললেই তিনি আমাদের তুলে নিয়ে যে অত্যাচার করার ভয়ে কেউ মুখ খুলে নেয় এতদিন। এই মাঠটা কি ক্লাবের মাঠ নাকি সরকারি মাঠ? এই মাঠটা সরকারি মাঠ, বিডিও অফিসের আন্ডারে আছে। এটা জাহাঙ্গীরের নেতৃত্বেই তৈরি হয়েছিল, কেন উনি ফলতার সভাপতি, এখানে সবসময়তে ওনাকেই এসে এই কাজ দেখাশোনা করতে আমরা দেখতে পেতাম। এবং এই 24 লক্ষ টাকা কারা পায়? 24 লক্ষ টাকাটা কন্ট্রাক্টররা পায় হয়তো, কেন বিভিন্ন কন্ট্রাক্টর এসে কাজ করেছে এখানে, আমরা দেখেছি দিন রাত কাজ হয়েছে এখানে। সরকারের কোনো না, উনি যা করতো তাই, পুরো ফলতা বিধানসভাটা উনি যা করতে তাই, এখানে ভাড়ার কোনো প্রয়োজনই আসে না। হ্যাঁ, এখানে ছেলেরা খেলাধুলা করতে, ছেলেরা গৃহবন্ধু হয়ে আছে। সেবাশ্রয় স্বাস্থ্য শিবির সম্পর্কে যে বিষয়গুলো উত্থাপিত করেছেন, আমরাও বিভিন্ন মাধ্যমে দেখেছি যে অত্যন্ত গুরুত্বপূর্ণ অভিযোগ এই সেবাশ্রয় নিয়ে এসছে। সেটা ফলতা বা ডায়মন্ড হারবার, নন্দীগ্রাম ইত্যাদি প্রত্যেকটি ক্ষেত্রেই সেবাশ্রয়ের নিয়ে যে অভিযোগ এসছে, সেই অভিযোগ নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী আগামীকাল
বিধানসভার সদস্যদের সামনে তিনি একটি বিবৃতি দেবেন। সেবাশ্রয় নিয়ে আমার খুব একটা ভালো আমি স্পষ্ট ধারণা নেই, আমি যাইও নি, আমি জানিও না, কিন্তু আমি এটুকু বুঝি যে একজন ব্যক্তিকে টার্গেট করে গোটা বিষয়টা হচ্ছে যিনি হাউসে নেই এবং যিনি আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাচ্ছেন না। তো তাহলে তাকে জবাবি ভাষণ দিতে দেওয়া হোক, আমন্ত্রণ জানানো হোক বিধানসভায়। আজকে একতরফা যিনি বিধানসভা সদস্য নন, যাকে টার্গেট করে রাজনৈতিক আক্রমণ হচ্ছে, তাহলে তাকে এবার সুযোগটা দেওয়া হোক বলার, তাকে বিশেষভাবে আমন্ত্রণ জানান। এটা কি করে হতে পারে? আজকের দিনে অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি নন, তিনি সাংসদ, সেই মর্যাদা অবশ্যই তাকে দেবে। তিনি রেকর্ড ভোটে জিতেছেন, কিভাবে জিতেছেন সেটাও মানুষের জানা, এবং এবারে বিধানসভার ফলাফল কী হয়েছে সেটাও মানুষের জানা। এই মুহূর্তে তিনি একবার আর্ত মানুষের পাশে দাঁড়াতে গিয়েছিলেন, সঙ্গে ক্রিকেট খেলার হেলমেট নিয়ে, এবং পরে জানা গিয়েছিল যার জন্য গিয়েছেন তার পরিবারের লোকেরাই বলছে সে নেশাগ্রস্ত, ড্রাগিস্ট, এবং সেই জন্যই মারা গেছেন। চিকিৎসকরাও তাই বলেছেন, সেটা জানা গেছে। এখন ওনার কে নিয়ে যত বেশি চর্চা করা হবে, এতে মানুষ আরো ক্ষিপ্ত হয়ে যাবে, কারণ দলে তো কেউ নেই সঙ্গে, সবই তো বাইরে, এবং যারা সঙ্গে আছেন তারাও তার বিরুদ্ধে আক্রমণ করছেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি বলছেন? বলছেন আমি মমতা ব্যানার্জির সঙ্গে, কিন্তু রক্তের সম্পর্ক নিয়ে রাজনীতি চলবে না। চলছে, আমরা কি বলবো? আমরা তো দর্শক মাত্র, আমরা খুব একটা উপভোগও করছি না। উপভোগ করতে গেলেও একটা মানুষের সমর্থন দরকার। আর রাজনীতিতে মানুষ কোনোভাবেই চাইছেন এদের নিয়ে কোনো আলোচনা।